ভিউয়ার্স, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হলো জিওটেকটনিক্সের আর্থ ক্রাস্ট। তো জিওটেকটনিক্সের আর্থ ক্রাস্ট সম্পর্কে আলোচনা করার আগে সবার প্রথম জানা প্রয়োজন পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে। তো পৃথিবীর এই অভ্যন্তরভাগকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয়। তবে তার আগে জানা প্রয়োজন পৃথিবীর অভ্যন্তরভাগটা আসলে কি। পৃথিবীর ভেতরের গঠনটাকে বোঝানো হয়। এটি বিভিন্ন স্তরে বিভক্ত হয়। একটু আগে আমি বলছিলাম যে এর কতগুলো স্তর আছে। এর যে স্তরগুলো আছে প্রায় তিনটি স্তর আছে, যেমন ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই প্রত্যেকটি স্তরেরই উপাদান, ঘনত্ব ও তাপমাত্রা ভিন্ন ভিন্ন ধরনের হয়। তো আমরা এই চ্যাপ্টারটা সবাই ছোট থেকে পড়ে আসছি। তো সামনেই পরীক্ষা, তো এই বিষয়ে আমরা সবাই জানি, কিন্তু তবুও বলবো যে কিছু জিনিস আছে যেগুলো দেখে গেলে কিন্তু যদি এই চ্যাপ্টার থেকে পড়ে তাহলে কিন্তু আমাদের বরং অসুবিধা তো হবেই না, সুবিধা হবে বেশি। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো ভালো করে দেখতে পারবো বা যে বিষয়গুলো আমাদের ভালো করে দেখা উচিত সেগুলি হলো, প্রথমে আমাদের জানা প্রয়োজন যে ভূত্বক জিনিসটা আসলে কি, বা আর্থ ক্রাস্ট যেটা আমরা বলছি সেটা আসলে কি। আমরা সবাই জানি, কিন্তু একটু ছোটো করে জেনে রাখাটা দরকার আছে, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে। তো ভূত্বকটা কি? ভূত্বক হলো যে ভূপৃষ্ঠের উপরিভাগের একেবারে শক্ত কঠিন শিলাময় আবরণটা হলো ভূত্বক। এটা মোহরভিষিক বিযুক্তির উপরের স্তর। এখানে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসের একটা ছবি। এই যে এক্ষুনি আমি বললাম মোহরভিষিক বিযুক্তি বা মোহবিযুক্তি, এই মোহবিযুক্তির কিন্তু উপরের স্তরটা কিন্তু আমাদের হচ্ছে কি ভূত্বক। উদাহরণটা কি? ভূত্বকের উদাহরণ হলো মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক। তো মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকটা কি, এবং এই মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকটা কোনটা কি সেটা সম্পর্কে আমাদের কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। সেটাও কিন্তু আমি শর্টে আজকের এই ভিডিওতে বলে দেবো। খুবই সোজা ভাষায় সোজা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। আমরা সবাই জানি, তবু একটু কিছু জেনে রাখার জন্যই কিন্তু এই ভিডিওটা। তো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে কি গঠনের প্রক্রিয়া। পৃথিবীর প্রাথমিক গ্যাসীয় ও উত্তপ্ত অবস্থার পর ভারী পদার্থ কেন্দ্রমণ্ডলে এবং হালকা পদার্থ ওপরে উঠে ঠান্ডা হয়ে ভূত্বক গঠন করে। উদাহরণ কি? সিলিকা ও অ্যালুমিনিয়াম উপরের স্তরে উঠে আসে। 3 নাম্বার কি? ভূত্বকের গঠন ও স্তরভাগ। ভূত্বকে মূলত দুটি প্রধান স্তর রয়েছে। এদের গঠন, উপাদান, ঘনত্ব সবই আলাদা। তো এই যে দুটো প্রধান স্তর রয়েছে বললাম, এই স্তর দুটোর মধ্যে প্রথম যে স্তরটা আছে সেটার নাম হলো শিয়াল স্তর। বাঁদিকের তোমরা দেখো এই লেখাটার এই টেক্সটের ওপর আমি কিন্তু দেখাচ্ছি, দেখো এটা কিন্তু শিয়াল স্তর। এবার এই শিয়াল স্তরটা কোথায় আছে একটু দেখে নেওয়া যাক। আবার সেই ছবি, যে ভূত্বকের উপরের স্তর, এটি হচ্ছে ভূত্বকের উপরের স্তর, মানে এইখানটায় রয়েছে শিয়াল স্তর, এখানটা দিয়ে দেওয়া আছে, এখানে হচ্ছে শিয়াল স্তর। ভূত্বকের উপরের স্তরটার নামটা কিন্তু শিয়াল স্তর। এই স্তরটা মূলত গ্রানাইট জাতীয় হালকা শিলা দিয়ে গঠিত। এই স্তরে সিলিকা বা এসআই এবং অ্যালুমিনিয়াম বা এএল বেশি পরিমাণে থাকে, তাই এই স্তরের নামটা কিন্তু শিয়াল। এটি সাধারণত মহাদেশীয় ভূত্বকে বেশি পরিমাণে পাওয়া যায়। ঘনত্ব প্রায় 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি তুলনামূলকভাবে হালকা ও ভাসমান প্রকৃতির হয়।
উদাহরণ কি? মহাদেশের উপরিভাগে শিলাস্তর যেমন হিমালয়ের শিলামালা শিয়াল স্তরে পড়ে। দ্বিতীয় যে স্তরটা ভূত্বকের আরেকটি স্তর, সেটা হলো কি? সীমাস্তর। সীমাস্তরটা কোথায় আছে এই ছবিতে একটু দেখে নেওয়া যাক। তো সীমাস্তরটা আমরা দেখতে পাচ্ছি একেবারে এই যে শিয়ালটা আমরা দেখলাম, এই শিয়াল স্তরটা দেখলাম, শিয়াল স্তরের নিচের স্তরটা কিন্তু সীমাস্তর। তো এবারে এই সীমাস্তর সম্পর্কে একটু বলি। এটি শিয়ালের নিচের স্তর আমরা আগেই দেখে নিয়েছি, নিচে অবস্থিত স্তর। প্রধানত ব্যাসাল্ট জাতীয় ভারী শিলা দ্বারা এটি গঠিত। শিয়াল স্তরটা কিন্তু গ্রানাইট জাতীয় হালকা শিলা দ্বারা গঠিত, আর সীমাস্তরটা কিন্তু ব্যাসাল্ট জাতীয় ভারী শিলা দ্বারা গঠিত। এতে সিলিকা, ম্যাগনেসিয়াম বা Ma বেশি পরিমাণে থাকে, তাই এই স্তরটার নামটা কিন্তু সীমা। তাহলে এতে কি কি থাকে? সিলিকা আর ম্যাগনেসিয়াম। এটি মহাসাগরীয় ভূত্বকে অধিক পরিমাণে থাকে। এর ঘনত্ব প্রায় 3.0 গ্রাম থেকে 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি তুলনামূলকভাবে ঘন ও ভারী হয়ে থাকে। এইটাই হলো সীমা, আর এর উদাহরণ হচ্ছে সমুদ্রের তলদেশে থাকা শিলাস্তর সীমাস্তরের অংশ। এইটাকে আমরা সোজাভাবে কীভাবে মনে রাখতে পারি সেটা আমি একটু পরে বলবো। তো বিভিন্ন ধরনের বিযুক্তি রেখা আছে, সেগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব, এবং এগুলো কীভাবে মনে রাখবে তোমরা সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো কনরাড বিযুক্তিটা যেহেতু এখানে আছে সেই জন্য এখানে একটু বলে রাখি যে এখানে কী দেওয়া আছে, যে শিয়াল ও সীমার মধ্যবর্তী বিভাজন স্তর হলো কনরাড বিযুক্তি। সেই ছবিটা আরেকবার দেখে নেওয়া যাক। এখানে দেখো দেওয়া আছে যে শিয়াল, আমরা একটা স্তর পড়েছিলাম, প্রথম স্তরটা হচ্ছে শিয়াল, তারপরে যে সীমা। এই শিয়াল আর সীমার মাঝখানে কিন্তু কনরাড বিযুক্তি। এরপরে দেখো রয়েছে যে এই বিযুক্তি রেখা ভূত্বকের গঠনগত স্তর বিভাজনের প্রমাণ দেয়। এই যে পুরো বিষয়টা আমরা পড়লাম শিয়াল সীমা, এইটাকে মনে রাখার আমি একটা ছোট্ট টিপস দিয়েছি যে দেখো শিয়াল হলো কিন্তু হালকা এবং এতে গ্রানাইট রয়েছে, এবং এটি হলো মহাদেশ আর মহাদেশীয় স্তর। আর সীমা হলো ভারী ব্যাসাল্ট শিলা রয়েছে, আর এটা হচ্ছে কি সমুদ্র বা মহাসাগরীয় যে স্তর সেটা হচ্ছে এই সীমা স্তর। তো এই মহাদেশীয় স্তর এবং মহাসাগরীয় শিলা স্তর, এই দুটোর নাম কিন্তু আমাদের মনে থাকে না সহজে। একটা ছোট্ট মজার ছলে আমরা বলি, যেমন শিয়াল, আমরা শিয়াল নামে যদি একটা প্রাণীর নাম আমরা জানি যে শিয়াল একটা প্রাণী আছে, সেই শিয়াল কিন্তু কোথায় ঘোরাফেরা করে? মাটিতে, ভূমিতে, এরম জায়গায় মাটিতে ঘোরাফেরা করে। তো মহাদেশটা কি আমরা জানি, তাহলে সেই মহাদেশটার সঙ্গে শিয়াল নামটা কিন্তু রয়েছে। এই একটা ছোট্ট মজার একটা শব্দ দিয়ে বোঝা যায় যে শিয়াল কিন্তু মাটিতে ঘুরে বেড়ায়, ঠিক আছে, যে জলে কিন্তু সে থাকে না, এটা কিন্তু মাটিতে থাকে। তাহলে সেই হিসাবে শিয়ালটা হচ্ছে মহাদেশ, আর সীমাটা মহাসাগরীয় শিলাস্তর। কীভাবে মাথায় রাখবো? সমুদ্র বা সাগরের ধারে যদি আমরা যাই, বা সমুদ্রের ধারে আমরা যদি যাই, আমরা দেখি কি যেন মনে হয় এর কোনো শেষ নেই, এর কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, শেষ নেই, ঠিক আছে, সীমাহীন ব্যাপারটা। তো এই সীমা শব্দটা কিন্তু এই সমুদ্র বা মহাসাগরের সঙ্গে আমরা মনে রাখতে পারবো এইভাবে। এরপরে হচ্ছে কনরাড বিযুক্তি। কনরাড বিযুক্তি কিন্তু শিয়াল আর সীমার সীমারেখা, অর্থাৎ শিয়াল সীমাকে ভাগ করেছে। আরেকটা যেটা বলবো যে শিয়াল স্তরে সম্পর্কে আরেকটু বলবো, SI প্লাস AL এটা কিন্তু শিয়াল, আমরা জানি শিয়ালটা হচ্ছে উপরে থাকে, আর SI প্লাস MA এটা হচ্ছে সীমা, এটা কিন্তু নিচে থাকে। প্রথমে থাকে শিয়াল, তারপর থাকে সীমা। এবার যাব উপাদানসমূহ, ভূত্বকের কিছু উপাদান রয়েছে সেগুলো নিয়ে একটু বলি। যে ক্লার্ক ও ওয়াশিংটন অনুসারে ভূত্বকের প্রধান উপাদান
অক্সিজেন যার পরিমাণ হচ্ছে 46.7%, SI 27.7%, AL অর্থাৎ অ্যালুমিনিয়াম হচ্ছে 8.1%, Fe 5.1%। এছাড়াও আরও কিছু উপাদানগুলো আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই উপাদান সমূহর নিয়ে আমি বললাম। এবারের উদাহরণ কি, অক্সিজেন ও সিলিকন সর্বাধিক বেশি পরিমাণে কিন্তু এখানে থাকে। এরপর হচ্ছে কি গুরুত্ব। আমরা ভূত্বকের ওপরেই কিন্তু বসবাস করি। পর্বত, মালভূমি, সমভূমি, নদী, হিমবাহ প্রভৃতি এখানে কিন্তু গঠিত হয়। ভূমিকম্প ও শিলাচক্রের কাজ হয়। খনিজ ও ভৌম জলের উৎসস্থল এটি। উদাহরণ কি, কয়লা, লৌহ আকরিক, পানীয় জল সব ভূত্বক থেকে কিন্তু পাওয়া যায়। তো এগুলি একটু এক্সট্রা আমি বলে দিলাম। এরপরে যেটা আলোচনা করব, ভূত্বকের পরের যে স্তরটা সেটা কিন্তু হলো গুরুমণ্ডল। একটু আগেই বলেছিলাম যে ভূত্বক প্রথম স্তর, তারপরে কিন্তু আমাদের রয়েছে গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলটা নিয়ে একটু বলি যে গুরুমণ্ডল সম্পর্কে এখানে কি বলা আছে দেখো, যে মোহরভিষিক বিভাজিকা থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কঠিন ও গলিত স্তর কিন্তু হলো এই গুরুমণ্ডল স্তর। তো মোহরভিষিক বিযুক্তি যে স্তরটা রয়েছে সেটা নিয়ে একটু বলি। এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো মোহ বিযুক্তি, এই মোহরভিষিক বিযুক্তি বিযুক্তি থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এখানে আমরা দেখলাম মোহ বিযুক্তি, তো এই যে 2900 কিলোমিটার অর্থাৎ এই পর্যন্ত, পরের ছবিতে দেখো এখান পর্যন্ত রয়েছে তোমার হচ্ছে কি গুরুমণ্ডল। উপাদান কি, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি। ঘনত্ব কি এর, যে 4 থেকে 5.5 গ্রাম পার সিসি। তাপমাত্রা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই গুরুমণ্ডলের দুটি প্রধান ভাগ রয়েছে। একটি হলো বাহ্যিক গুরুমণ্ডল, যেটা কিনা বহিক গুরুমণ্ডলও বলা হয়, দেখতেই পাচ্ছ এই ছবিটায় বহিক গুরুমণ্ডল। আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। তো বহিক গুরুমণ্ডলে গভীরতা কত দেখে নেওয়া যাক, 30 থেকে 700 কিলোমিটার। আংশিক গলিত অংশ এটি। এখানে অ্যাস্তনোস্ফিয়ার উপাদান হচ্ছে সিআর, এফি, এসআই, এমজি অর্থাৎ ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এর বিকল্প নাম কি, ক্রফেসিমা। ক্রফেসিমা কেন, এই যে ক্রোমিয়াম, লোহা বা এফি, সিলিকা বা এসআই, ম্যাগনেসিয়াম বা এমজি, এই 4টে জিনিস কিন্তু এখানে রয়েছে, তাই এটার নাম হয়ে গেছে ক্রফেসিমা। ঘনত্ব কি, 3.4 থেকে 4.75 গ্রাম পার সিসি। অন্তঃগুরুমণ্ডল সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। অন্তঃগুরুমণ্ডলের গভীরতা কত, 700 থেকে 2900 কিলোমিটার। এখানে দেখো পাশে একটা ছবি আঁকা রয়েছে। এই যে অন্তঃগুরুমণ্ডল, এখানে এই যে অন্তঃগুরুমণ্ডলটা, এই অন্তঃগুরুমণ্ডল কিন্তু 700 থেকে 2900, এই 700 থেকে 2900 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আর কঠিন অবস্থায় থাকে। উপাদান কি, নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। বিকল্প এর নাম হচ্ছে কি নিফেসিমা, অর্থাৎ অন্তঃগুরুমণ্ডলের আরেকটি নাম হলো নিফেসিমা। যেহেতু এখানে নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম ইত্যাদি আছে। এর ঘনত্ব 4.75 থেকে 5.5 গ্রাম পার সিসি। বিশেষ বৈশিষ্ট্য, গুরুমণ্ডলে পৃথিবীর আয়তনের 84%। অ্যাস্তনোস্ফিয়ারে সঞ্চালন প্রবাহ সৃষ্টি হয় এবং ভূত্বকের প্লেটগুলিকে সরাতে সাহায্য করে। ভূকম্প তরঙ্গের গতি এখানে ভিন্ন আচরণ করে।
তো এইগুলো তোমরা দেখে নিলে যে গুরুমণ্ডলে ঠিক কী কী জিনিসগুলো পড়তে হবে, এইটুকুনি দেখে নিলে কিন্তু আমাদের গুরুমণ্ডলটা হয়ে যাচ্ছে। তারপর রয়েছে কেন্দ্রমণ্ডল বা কোর। কেন্দ্রমণ্ডল বা কোর, এই যে এই অংশটা কিন্তু আমরা এবার পড়ব। কেন্দ্রমণ্ডল বা কোর কি রয়েছে সংজ্ঞা: ভূগর্ভের সর্বনিম্ন সবচেয়ে ঘন ও ধাতব স্তরকে কেন্দ্রমণ্ডল বা কোর বলা হয়। এটি গুটেনবার্গ বিভাজিকা থেকে শুরু হয়ে প্রায় ৬,৩৭১ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এই যে বিযুক্তি রেখাটা আমরা একটু দেখে নিই, গুটেনবার্গ বিযুক্তি রেখা, এই যে বলছে এখানে গুটেনবার্গ, একটু রিমুভ করে দিয়ে জায়গাটা। তো এখানটা দেখো যে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো এই গুটেনবার্গ বিযুক্তি রেখার এখানটা কি বলেছে যে গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে শুরু হয়ে প্রায় ৬,৩৭১ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। মানে একেবারে এখান থেকে একেবারে ৬,৩৭১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উপাদান, প্রধান উপাদান কি? লোহা বা এফি, নিকেল বা এনআই। এজন্য একে নিফে বলা হয়, কারণ এখানে লোহা আছে আর নিকেল আছে। এছাড়াও অল্প পরিমাণে সালফার বা এস, অক্সিজেন বা ও থাকে। ঘনত্ব ও তাপমাত্রা, এর গড় ঘনত্ব ৯.৫ থেকে ১৩ গ্রাম পার সিসি। তাপমাত্রা আনুমানিক ৪,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। বিভাগ কি? এটাকে কয় ভাগে ভাগ করা হয়? এটিকে প্রায় ২টি ভাগে ভাগ করা হয়। এক, বাহ্যিক কেন্দ্রমণ্ডল, যেটাকে বলা হয় আউটার কোর। দেখে নেওয়া যাক আবারও, এই যে বহিঃ কেন্দ্রমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আউটার কোর বলা হয়। পাশের ছবিটাও দেখো, সেখানেও রয়েছে বহিঃ কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে আউটার কোর। আর একটা এর গভীরতা ২,৯০০ থেকে ৫,১০০ কিলোমিটার। অবস্থা কীরকম? তরল। আর এস তরঙ্গ এই স্তরে প্রবেশ করতে পারে না। দ্বিতীয় যে স্তরটা আছে কেন্দ্রমণ্ডলের মধ্যে, সেটার নাম হচ্ছে কি? অন্তঃকেন্দ্রমণ্ডল, যেটাকে বলা হয় ইনার কোর। ইনার কোর দেখে নেওয়া যাক, এই যে অন্তঃকেন্দ্রমণ্ডল। তো অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে এই অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এই অন্তঃকেন্দ্রমণ্ডলকে, যেটাকে বলা হয় ইনার কোর, এর গভীরতা কিন্তু ৫,১০০ থেকে ৬,৩৭১ কিলোমিটার। অবস্থা কীরকম? কঠিন। চাপজনিত কারণে এটি হয়। আর হচ্ছে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ এই স্তরে প্রবেশ করে এবং ধীরে চলাচল করে। এটি কঠিনতার প্রমাণ। মানে এখানে পি ওয়েভ এই স্তরে প্রবেশ করে খুব ধীরে। এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে এই স্তরটা কিন্তু কঠিন। বিশেষ বৈশিষ্ট্য কি? কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভরের প্রায় 16% গঠন করে। তরল বাহ্যিক কেন্দ্রমণ্ডলে ঘূর্ণনের ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ভূকম্প তরঙ্গ বিশ্লেষণে এস তরঙ্গ না যেতে পারা তরলতা প্রমাণ করে। আর পি তরঙ্গ অন্তঃকেন্দ্রমণ্ডলে চলাচল করে, যা কঠিনতা নির্দেশ করে। তাহলে কি বোঝালো? যে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ যদি করা হয়, তাহলে দেখা যায় কি এস তরঙ্গ এখানে যদি না যেতে পারে, তাহলে কিন্তু এখানে কিন্তু এস তরঙ্গ না যেতে পারার কারণটা হচ্ছে তরলতা এখানে বেশি। আর পি তরঙ্গে কি হচ্ছে? অন্তঃকেন্দ্রমণ্ডলে চলাচল করে, এবং এটা যেহেতু আমি একটু আগেই বলেছি কঠিনতম স্তর, সেই জন্য এখানে কিন্তু এই পি তরঙ্গটা কিন্তু ধীরে ধীরে চলাচল করে। তো এবারে আমি আলোচনা করব লিথোস্ফিয়ার ও অ্যাস্থনোস্ফিয়ার সম্পর্কে। তো লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল বলতে আমরা কি বুঝি? যে পৃথিবীর বাহিরের শক্তি ও কঠিন আবরণ, যা ভূত্বক ও উপরিগুরুমণ্ডল নিয়ে গঠিত। ভূত্বক আর উপরিগুরুমণ্ডল নিয়ে গঠিত। ডান দিকে ছবিটা তোমরা দেখো, ভালো করে দেখতে পাবে যে এখানে দেখো লিথোস্ফিয়ার লেখা আছে। তো লিথোস্ফিয়ারটা কি বললাম এক্ষুনি? এই যে ভূত্বক আর কি হচ্ছে উপরিগুরুমণ্ডল,
উপরি গুরুমণ্ডল, এই অংশটা নিয়ে কিন্তু লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারের অবস্থান ভূত্বক থেকে প্রায় 50 থেকে 280 কিলোমিটার গভীরে। এর প্রকৃতি কীরকম ধরনের হয়? এটা ঠান্ডা, কঠিন এবং ভঙ্গুর। কার্যকলাপ কি? এটি হলো কি স্থিতিশীল টেকটনিক প্লেট হিসেবে কাজ করে এটি। আর কি? তরঙ্গের প্রভাব, অর্থাৎ POS তরঙ্গ যেটা আছে আর কি, তো POS তরঙ্গ সহজে এখানে প্রবেশ করতে পারে, প্রচার পায়, যেটাকে লেখা আছে এখানে, এবং এর গতি বেশি। আর কি আছে? ভূত্বকীয়, এখানে হচ্ছে ভূত্বকীয় গঠন, পর্বত সৃষ্টি, মহাদেশীয় ও মহাসাগরীয় স্তর গঠনে এর প্রধান ভূমিকা রয়েছে, অর্থাৎ লিথোস্ফিয়ারের প্রধান ভূমিকা আছে। এটি হলো টেকটনিক প্লেট স্তর। আর অতিরিক্ত তথ্য যেটা আমি দিয়েছি সেটা হলো কি, এটি বিভিন্ন প্লেটের সমাহার। এর পরেরটা বলবো অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে। তো অ্যাস্থেনোস্ফিয়ার দেখো এখানে লেখা আছে অ্যাস্থেনোস্ফিয়ার, ডান দিকের ছবিটা দেওয়া আছে দেখো অ্যাস্থেনোস্ফিয়ার। তো এই অ্যাস্থেনোস্ফিয়ারটা কোথায় অবস্থিত এবার বলি, যে লিথোস্ফিয়ারের নিচে গুরুমণ্ডলের আংশিক গলিত, দুর্বল ও সঞ্চালনক্ষম স্তর। মানে এখানে দেওয়া আছে দেখো গুরুমণ্ডল, এইটা তো গুরুমণ্ডল, একটু আগে আমি দেখিয়েছি। তো এই গুরুমণ্ডলের আংশিক গলিত, দুর্বল ও সঞ্চালনক্ষম স্তর, অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের নিচে কিন্তু এটি অবস্থিত। লিথোস্ফিয়ারের নিচে এটি অবস্থিত। এখানে পরের লাইনেই লিখে দেওয়া আছে যে লিথোস্ফিয়ারের নিচে এটি অবস্থিত, প্রায় 150 কিলোমিটার পুরু স্তর, উষ্ণ, আংশিক গলিত ও নমনীয় হয় এবং পরিচালন স্রোতের কারণে প্লেট সরানোর ভূমিকম্প, তারপর হচ্ছে অগ্নুৎপাত, আগ্নেয় উচ্ছ্বাস প্রভৃতি ঘটনা এখানে ঘটে। এজন্য একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। গলিত উপাদানের জন্য POS তরঙ্গের গতি কমে যায় এখানে, অর্থাৎ এটি হলো লো ভেলোসিটি জোন। ভূতাত্ত্বীয় সঞ্চরণের মাধ্যমে প্লেটকে চালনা করে। ভূতাত্ত্বিক পরিবর্তনের মূল উৎস হলো এটিকে একটু আগেই আমি বলেছিলাম, এটি হলো লো ভেলোসিটি জোন। আর এক্সট্রা যে তত্ত্ব বা অতিরিক্ত যে তত্ত্ব আমি একটা দিয়েছি সেটা হলো যে এখানেই ঘটে কনভেকশন স্রোত, যা ভূমিকম্প, আগ্নেয়গিরি, প্লেটের যে টান ও ঠেলার জন্য এই স্তরটি দায়ী। তো এটা আমরা জানলাম লিথোস্ফিয়ার আর অ্যাস্থেনোস্ফিয়ার। এবারে বলবো বিযুক্তি রেখা সম্পর্কে। বিভিন্ন ধরনের বিযুক্তি রেখা আছে, এই সমস্ত বিযুক্তি রেখাগুলি সম্পর্কে আলোচনা করব। প্রায় 5টি বিযুক্তি রেখা আছে। প্রত্যেকটা বিযুক্তি রেখা সম্পর্কে কিন্তু আমি এখানে ছকের মাধ্যমে লিখে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখতে। শুধু এই ছকটা দেখে গেলেই হবে, পরীক্ষা যদি এখান থেকে কোনো প্রশ্ন পড়ে তাহলে কিন্তু আমরা পেরে যাব। তো প্রথম যে বিযুক্তি রেখাটি রয়েছে সেটি হলো কনরাড বিযুক্তি রেখা। তো কনরাড বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? শিয়াল ও সীমার মাঝে। ডান দিকে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ভূ অভ্যন্তরে স্তরবিন্যাসের ছবি। এখানে দেখো শিয়াল এবং সীমা দুটো স্তরের কথা এখানে লিখে দেওয়া আছে। এই সীমা ও শিলা স্তরের মাঝখানে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। তো এই কনরাড বিযুক্তি রেখাটা আমরা জানলাম, তাহলে শিয়াল ও সীমা স্তরের মধ্যেই রয়েছে এই রেখা। এটির গভীরতা কত? 15 থেকে 20 কিলোমিটার। কনরাড হলেন আবিষ্কারক এবং 1909 সালে এটি চিহ্নিত হয়। আর এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলে রাখি। এর বৈশিষ্ট্য হলো কি, ভূত্বকের হালকা শিয়াল ও ভারী সীমা স্তর আলাদা করে। সব জায়গায় এই রেখা আবার দেখা যায় না। এর পরেরটা হচ্ছে কি 2 নাম্বার যে স্তরটা, সেটা হলো কি মোহরভিষিক বিযুক্তি রেখা। তো মোহরভিষিক বিযুক্তি রেখাটা কোথায় অবস্থিত? ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে। ভূত্বক আমরা একটু আগেই দেখেছি, এখানে দেখো দেওয়া আছে, এটা হচ্ছে ভূত্বক। আর ভূত্বক আর গুরুমণ্ডল, এই দেখো দেওয়া আছে বহিঃ গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল। তো এই ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে এইখানে হচ্ছে কিন্তু আমাদের
মোহ বিযুক্তি রেখা। তো এই মোহ বিযুক্তি রেখাটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো এই মোহ বিযুক্তি রেখার গভীরতা কত? 35 কিলোমিটার মহাদেশ, 11 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে যে ভূত্বকের দেওয়া আছে, তারপরেই দেখো 30 কিলোমিটার, তার মানে এই জায়গাটা করে। আর কি আবিষ্কারক কি? মোহরভিষিক, যা হচ্ছে কি 1909 সালে চিহ্নিত হয়। এই রেখা পার হলে পি তরঙ্গের গতি 6 থেকে 8 কিলোমিটার সেকেন্ডে হয়। ভূত্বক ও গুরুমণ্ডল আলাদা হয়। এটা কিন্তু এই স্তরটির বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে কি? রেপিত্তি বিযুক্তি রেখা বা রেপিটি বলা হয় এটাকে। তো রেপিত্তি বিযুক্তি রেখার অবস্থানটা কোথায়? যে গুরুমণ্ডলের উপরে ও নিচের অংশের মাঝে। এই যে গুরুমণ্ডল আমরা দেখেছি, এই গুরুমণ্ডলের উপরে এবং নিচে, এই যে গুরুমণ্ডল উপরের স্তর আর হচ্ছে কি তোমার হচ্ছে কি নিচের স্তর, এইটা বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল। তো এর মাঝে এইটা হচ্ছে কিন্তু আমাদের রেপিত্তি বিযুক্তি রেখা, যা হলো কি 700 কিলোমিটার। আবিষ্কারক হলেন মারিও রেপিত্তি, যার সাল হলো 1925। উপরের গলিত ও নিচের কঠিন গুরুমণ্ডলকে এটি পৃথক করে, অর্থাৎ উপরের গলিত এবং নিচের কঠিন গুরুমণ্ডলকে কি করে? পৃথক করে। একে মেসোস্ফিয়ারের সূচনা রেখাও বলা হয়ে থাকে। এটি হলো এর বৈশিষ্ট্য। আর কি 4 নম্বর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো গুটেনবার্গ বিযুক্তি রেখা সম্পর্কে একটু বলা যাক যে এটির অবস্থানটা কোথায়। এটি হলো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে। ডান দিকের ছবিটা দেখো, এই যে গুরুমণ্ডল রয়েছে, এই যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে, মানে এইখানটা, এটা হচ্ছে কিন্তু গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো গুটেনবার্গ বিযুক্তি রেখার গভীরতা কত? 2900 কিলোমিটার। আবিষ্কারক হলেন ওয়েলচার্ড গুটেনবার্গ, যা হচ্ছে কি 1912 সালে এটি চিহ্নিত হয়। এই রেখা পার হলে এস তরঙ্গ এখানে প্রবেশ করতে পারে না। বাহ্যিক কেন্দ্রমণ্ডল হচ্ছে তরল, এখানে ছায়া বলয় আছে। এই বিযুক্তি রেখার কারণে 105 ডিগ্রি থেকে 142 ডিগ্রি কোণের মধ্যে ভূকম্প তরঙ্গ পৌঁছায় না। একেই ভূকম্প তরঙ্গের ছায়া বলা হয়। পি তরঙ্গের গতি বাঁক নেয় আর এস তরঙ্গ একেবারে অদৃশ্য হয়ে যায় এখানে। 5 নম্বর যে বিযুক্তি রেখাটি আছে সেটি হলো লেহম্যান বিযুক্তি রেখা। তো লেহম্যান বিযুক্তি রেখার অবস্থান কোথায়? বাহ্যিক ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে। এই যে বহিঃকেন্দ্রমণ্ডল আর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, এর মাঝখানে কিন্তু আমাদের হচ্ছে কি লেহম্যান বিযুক্তি রেখা। এটি কত কিলোমিটার গভীরতা? 5100 কিলোমিটার হচ্ছে কি এর গভীরতা। আবিষ্কারক হলেন ইনগে লেহম্যান, 1936। এর বৈশিষ্ট্য একটু বলি। এই রেখার নিচে পি তরঙ্গ প্রতিফলিত হয়, প্রমাণ করে অন্তঃকেন্দ্র কঠিন। অর্থাৎ এই স্তরটি কিন্তু কঠিন হওয়ার জন্য এখানে তোমার হচ্ছে কি এই যে তরঙ্গটা বা এই পি তরঙ্গটা এখানে কিন্তু ধীরে প্রবাহিত হয় বা ধীরে চলাচল করে। দেখো নিচে কতগুলো কিন্তু আমি টিপস দিয়ে দিয়েছি। বলেছিলাম যে কিছু মনে রাখার কৌশল আমি বলে দেবো। তো এখানে যে বিযুক্তি রেখা সম্পর্কে আমি বলেছি, তো বিযুক্তি রেখাগুলোকে তোমরা কীভাবে মনে রাখবে সেটা কিন্তু এখানে আমাদের টিপসটা দেওয়া আছে। এর পরের যে দেখো নিচেও আরও দেওয়া আছে যে আমরা যে পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3 ভাগে যে ভাগ করা হয়, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এর সমস্ত কিছু অর্থাৎ গভীরতা, তরঙ্গের গতি, তাপমাত্রা, ঘনত্ব, এইগুলো ছাড়াও এর সমস্ত বিষয়কে কিভাবে তোমরা ছোট করে মনে রাখবে সেটা কিন্তু এই যে একটা টিপস এখানে আমি দিয়েছি, এখানে কিছু স্মারক দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। এছাড়াও তোমার হচ্ছে কি যে অ্যাস্থনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার সম্পর্কেও কিন্তু এখানে আমি একটা স্মারক দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু দেখলে আবার তোমরা এই চ্যাপ্টারটার সম্পর্কে ঠিকঠাকভাবে মাথায় রাখতে পারবে। তো আজকের এই যে আর্থ ক্রাস্ট নিয়ে আমি আলোচনা করলাম, এই পিডিএফটা কিন্তু তোমরা দেখবে ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এইটাকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো।
যাতে তোমাদের ভিডিওটা দেখার সাথে সাথে এটা দেখলে মাথায় থাকে। এবং তোমাদের যদি আজকের এই ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে বা যদি তোমাদের মনে হয় এটা উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এটা কোনো রকমভাবে হেল্পে আসে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। অথবা যদি এই ভিডিওটা সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলেও কিন্তু তোমরা এই কমেন্ট বক্সে মাধ্যমে আমাকে জানাতে পারো। এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।